নমস্কার, দেখছেন এনকেটিভি বাংলা। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যায় এই সময় শেষ পর্যন্ত শপথ নিলেন নবনির্বাচিত দুই বিধায়ক। কিন্তু একে কি বলবো আমরা? একটা বিতর্কের অবসান নাকি একগুচ্ছ নতুন বিতর্কের শুরু? মাননীয় রাজ্যপাল শপথ গ্রহণ করানোর দায়িত্ব লিখিতভাবে দিলেন ডেপুটি স্পিকারকে নয়। তিনি যখন মাননীয় রাজ্যপাল যখন এক্স হ্যান্ডেলে যাবতীয় আইন কানুন বিশদে বর্ণনা করে বলছেন যে আমি ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব দিচ্ছি, তখন কি তাকে কেউ এই বার্তাটি দেননি যে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেন স্পিকারের অবর্তমানে, যদি স্পিকার অনুপস্থিত থাকেন? কিন্তু স্পিকার উপস্থিত থাকলে দায়িত্ব তারই পাওয়ার কথা। যদিও পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিতর্ক নতুন নয়, এর আগে হয়েছে জগদীপ ধনকরের সময়। তবে পরবর্তীতে ডেপুটি স্পিকার আপত্তি জানানোর পর জগদীপ ধনকর যখন মাননীয় রাজ্যপাল ছিলেন, তিনি কিন্তু স্পিকারকে দায়িত্ব দিয়েছিলেন। সেই গল্প এর আগে চর্চা হয়েছে, আপনারা জানেন, এই টেবিলেই চর্চা হয়েছে। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন তারা গতকাল এই অনুষ্ঠান যদি দেখে থাকেন, এই বিষয়ের আইন কানুন এই সমস্ত নিয়ে লম্বা চর্চা হয়েছে এই টেবিলে। আমি সেই পুরনো আলোচনায় আর যেতে চাই না। আজকে আমাকে যেটা ভাবাচ্ছে তা হলো এই পরিস্থিতি তৈরি হলো কেন? এই যে একটা সাংবিধানিক সংকটের মতো পরিস্থিতি, এক মাস পরে শেষ পর্যন্ত শপথ নিলেন দুই নবনির্বাচিত বিধায়ক, এবং তারপরেও সেটা বিতর্কের বাইরে নয়। রাজ্যপাল তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে এটা সাংবিধানিক শিষ্টাচার অনুযায়ী হয়নি, তিনি রাষ্ট্রপতিকে জানাবেন। এত অন্য বিতর্ক, কিন্তু শপথ পর্বটুকু অন্তত হয়েছে। আসলে আজ একবার এই প্রশ্নটা সামনে আনা যে এই সাংবিধানিক সংকটটা তৈরি হলো কেন? ভারতীয় সংবিধানে এত খুব ওয়েল ডিফাইন্ড, এত সুন্দর করে বিষয়টা বলা আছে যে প্রত্যেকে যারা যে দায়িত্বে আছেন, সাংবিধানিক দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে এই বিতর্ক হতোই না, এই বিতর্ক তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বিতর্ক তৈরি হলো। তাহলে কি বুঝতে হবে যে সাংবিধানিক দায়িত্ব সংবিধান সম্মতভাবে পালন করা নয়, আসলে রাজনৈতিক উদ্দেশ্যটাই বা রাজনৈতিক প্রয়োজনটাই বড় কথা। আর রাজনৈতিক প্রয়োজনেই এই পরিস্থিতি তৈরি করা হলো। এখানেও একটা ছোট্ট প্রশ্ন আছে, কারণ এই যে ঘটনা ঘটেছে বিধানসভায়, একদিকে ধরুন নবনির্বাচিত দুই বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকার, অন্যদিকে মাননীয় রাজ্যপাল, যিনি আদৌ কোনো রাজনৈতিক ব্যক্তি নন। আজ এই নিয়েই কথা বলবো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, কে কি মনে করছেন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন, রাজনৈতিক বিশ্লেষক থাকবেন। কিন্তু তার আগে আসুন এক ঝলক দেখে নিই আজ বিধানসভার ঘটনাবলী। টানা এক মাস বরানগর ও ভগবানগোলার দুই তৃণমূল বিধায়ক কোথায় শপথ নেবেন, বিধানসভা না রাজভবনে, সেই টাগ অফ ওয়ার দেখেছে গোটা রাজ্য। চিঠির পাল্টা চিঠি, এমনকি বিধানসভাতেও ধর্ণা। যতদিন গিয়েছে রাজভবন ও বিধানসভার শীতল সম্পর্ক সামনে এসেছে। অবশেষে রাজ্যপাল বোস অবশ্য বিধান দিয়েছেন। সায়ন্তিকা রেয়াতকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব গিয়ে পড়েছিল ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের উপর। কিন্তু স্পিকার থাকতে কেন ডেপুটি স্পিকারের কাছে শপথ বাক্য পাঠ? অতএব দায়িত্ব নিলেন স্পিকার। করার আইনসঙ্গতভাবে করেছি, বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে। শুক্রবার সকালে বিধানসভার বিশেষ অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ডেপুটি স্পিকার নন, স্পিকারই শপথ বাক্য পাঠ করাবেন সায়ন্তিকা ও রেয়াতকে। সেই নিয়ম মেনেই ঠিক বেলা 2:24 শপথ নিলেন দুই প্রতিনিধি। আমাদের যিনি ডেপুটি স্পিকার আছেন আশিস ব্যানার্জি, তাকে তিনি গতকাল রাত্রি 9:30টার সময় বিধানসভায় চিঠি পাঠিয়ে তাকে পাওয়ার ডেলিগেট করেছিলেন। আশিস স্পিকার বলেন যে আজ পর্যন্ত স্পিকারের উপস্থিতিতে কখনো ডেপুটি স্পিকার কাউকে শপথ বাক্য পাঠ করাতে পারে না। এটা সব স্পিকারের কাছে বিশেষভাবে অপমানজনক হিসেবে, যেটা কিনা আমাদের রুলস বইতে আছে, ওথ নেওয়া যেতে পারে, ওথ নেওয়া যেতে পারে বলা আছে। এর প্রত্যেকটি লাইন অক্ষরে অক্ষরে পালন করেই আজকে বিধানসভায় এদের শপথ হয়েছে। পরিষদীয় মন্ত্রী বলছেন নিয়ম মেনেই শপথ, কিন্তু বেঁকে বসেছেন রাজ্যপাল। নিয়ম মানেননি ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতির কাছে চিঠি দিলেন সিভি আনন্দ বোস। আগে জানিয়ে দিয়েছি, আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন। তবে রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগেই জানিয়ে দিয়েছি, রাজ্যপাল ওখানে পাঠিয়েছেন, খুব আনন্দের কথা। তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেব না। শপথ নেওয়ার পর অবশ্য রাজ্যপালকে কিছুটা সচেতনভাবেই এড়িয়ে গিয়েছেন দুই বিধায়ক।
এ বিষয়ে কিছু বলতে চাই না। এটা উনি যেভাবে যাকে চিঠি করেছেন বা যে জন্য করেছেন সেটাই উনি ব্যাখ্যা করে বলতে পারবে মাননীয় রাজ্যপাল। আমি এটাই বলবো যে আমার কাজ করার জন্য যে প্রয়োজনটা ছিল সেইটা আমি এবারে সেই কাজটা করতে পারবো, শপথ আমি নিয়ে নিয়েছি এবং আমি আমার যে সমস্ত দায়িত্ব, সার্টিফিকেট সই করা বা মানুষের পরিষেবা দেওয়া, ডেভেলপমেন্টের কাজ আমি যেগুলো করব সেইগুলো আমি করতে পারবো। আমি এটুকুই বলবো, শেষ ভালো যাক, সব ভালো যাক। বিষয়টা হচ্ছে যে আমি ছোট্ট কথায় বলছি, রাজভবনে ঢোকার বিষয়টা ভয় বা পরাজয় এরকম কোনো কিছু নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার যেখানে মনে হয়েছে আমার বা সায়ন্তিকার যে মানসিকতার কোথাও যেন একটা অভাব ঘটছে, ঠিক আছে, কাজ করানোর মানসিকতা বা কাজ করবে। হ্যাঁ, আমরা তো চেয়েছিলাম সবসময় যে বিধানসভা যেটা হয়ে থাকে আর কি। তবে শপথ গ্রহণ চর্চা থামছে কই? বেআইনি শপথ নেওয়াতে আমাদের আপত্তি নেই, ভোটে জিতেছে শপথ নিবে তাতে কি আছে। সম্পূর্ণ বেআইনি শপথ, ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। শপথ গ্রহণ তো হলো, জটিলতা কাটলো কি? ভিডিও জার্নালিস্ট ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা। আসুন এই প্রসঙ্গে আজ যাদের সঙ্গে কথা বলবো, যাদের আমন্ত্রণ জানিয়েছে স্টুডিওতে, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমি বাঁদিক থেকে শুরু করি। বিজেপির প্রতিনিধি হিসেবে রয়েছেন মণিকাঞ্চন পাল। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজ আমাদের সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য। আর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আজ এই টেবিলে তৃণমূলের তরুণ নেতা মৃত্যুঞ্জয় পাল। আর রয়েছেন বিশিষ্ট অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক উজ্জ্বল চৌধুরী। আমি আবার এক প্রস্থ সবার জ্ঞাত করার জন্য সবাইকে বলে রাখি যে আইনি দিক, সাংবিধানিক দিক এসব নিয়ে আলোচনা হয়েছে। আমরা আজকে মূলত এই রাজনৈতিক দিকটাই ধরবার চেষ্টা করব, কারণ কোথাও একটা মনে হচ্ছে গোটা বিষয়টাই রাজনৈতিক কারণে হয়েছে। না হলে এই ধরনের একটা সংকট হওয়ার তো কথা নয়। কেন এরকম একটা সংকট হবে? নির্বাচনে কোনো বিতর্ক নেই। যে সায়ন্তিকা বা রেয়াত, তাদের বিরুদ্ধে যারা হেরেছেন তারা তো মামলা করেননি যে সেখানে নির্বাচনে কারচুপি হয়েছে, যেরকম একাধিক লোকসভা কেন্দ্রে হয়েছে। কিন্তু তারপরেও তারা কেন শপথ নিতে পারবেন না? এই বিতর্কটা তৈরি করা হয়েছে কিনা, এটাই হচ্ছে মূল প্রশ্ন। আমি মণিকাঞ্চন আপনাকে দিয়ে শুরু করব। দেখুন, আমি জাস্ট এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বলে বলছি, পার্লামেন্টে বারবার রাহুল গান্ধীকে দেখেছি সংবিধান হাতে করে যাচ্ছেন এবং বলার চেষ্টা করছেন সংবিধান সংকটে। মোদী সরকার, বিজেপির এই সরকার, তারা সংবিধানকে কোনোভাবে বদলে দিতে চাইছেন, এই সংবিধান মানতে চাইছেন না, বারবার বলেছেন। এই যে সংবিধান সংকটে, এটা যেন সব থেকে বেশি বোঝা গেল পশ্চিমবঙ্গ বিধানসভায় দুজন বিধায়ক নির্বাচিত হয়ে 1 মাসের বেশি সময় লাস্টে কালো পোশাক পরে ধর্ণা দিতে দেখা গেল তাদের, অথচ তারা শপথ নিতে পারছিলেন না। কোথাও একটা এই যে মোদী সরকারের বিরুদ্ধে সংবিধানকে না মেনে চলার একটা অ্যাডামেন্ট অ্যাটেম্প্ট, সেটা প্রমাণিত হচ্ছে না এতে? দেখুন, রিসেন্টলি একটা ওটিটি বেরিয়েছে, পঞ্চায়েত 3। ওখানে একজন গ্রামের বাসিন্দা বলছে, শুন রে হো বিনোদ, বড়া আদমি কা বহুত গুসা হতা হে, বড়া আদমি কা বহুত ইগো রহতা হে। এখানে হচ্ছে ইগোর লড়াই। এখানে আপনারা যেমন ভাবে বলছেন সংবিধান ব্যাপারটা না। আজকে যারা বলছিল, তৃণমূল কংগ্রেস বলেছে যে রাজ্যপালে যেতে আমার রাজভবনে যেতে ভয় লাগে, সেই বিধায়কও বলছে কোনো ভয় বা পরাজয়ের ব্যাপার নয়, হয়ে গেছে, কাজটা মিটে গেছে। অর্থাৎ এখানে যেন ইগোর লড়াই। আর আমরা দেখেছি এই যে রাজ্যপালের সাথে আর আমাদের শাসক দলের, যদি সংবিধান এই রাজ্যপালই বা ইগো নেবেন। আমি তো রাজ্যপালের মুখপাত্র নই, আমি ঘটনা বলি, দেখে আমার কি মত সেটা দিলাম। আমি রাজ্যপালের মুখপাত্র নই, কেন রাজ্যপাল এরকম করেছে। কিন্তু আপনি এটা মনে করছেন যে এটা ইগোর লড়াই, এবং একদিকে রাজ্যপাল তার ইগো আর অন্যদিকে রাজ্য সরকার বা শাসক দল তাদের ইগো। কারণ আমরা দেখেছি এই স্পিকারই দীর্ঘদিন ধরে ধৃতরাষ্ট্র সেজে বসে রয়েছে। বিশ্বজিৎ দাস বনগার তৃণমূলে জয়েন করেছে, তৃণমূলের পদ পেয়ে গেছে, তারপরও বলছে না না ও বিজেপির এমএলএ। আমরা দেখেছি মুকুল রায়ের ক্ষেত্রে, আমরা দেখেছি রায়গঞ্জের যে আমাদের বিজেপির এমএলএ ছিল, সে চলে গেছে তৃণমূল কংগ্রেসে, তারপরে বলছে না না ও বিজেপির এমএলএ। এই স্পিকারই তো করেছে। আপনার এই পয়েন্টটা আমি একটু মণিকাঞ্চন অন্যভাবে রাখবো, যে যদি আমরা এই অভিযোগ নিয়ে আলোচনা করি নরেন্দ্র মোদী সরকার সংবিধান মেনে চলে না, আপনি এই দুটো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে তৃণমূল সরকারও সংবিধান মেনে চলে না। আমি এইভাবেই ব্যাপারটাকে দেখি। সংবিধান মেনে চলে না কে হয়েছে, কে বলেছে? যারা সংবিধানের মূল ধারাকে পরিবর্তন করে দিল। আর যখন মূল ধারাকে পরিবর্তন
পরিবর্তন করলো, সেকুলারিজম সোশ্যালিস্ট কথাটা ঢুকলো, তখন বিরোধী দল পুরো সারা ভারতবর্ষের সব বিরোধী, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি বা জনতা পার্টি তখনকার জেলে ছিল না। আচ্ছা, আগে ইগল সংবিধানটাকে লড়াইয়ের পরিবর্তন আগে করেছিল। ইগল লড়াই কিনা এ ব্যাপারে একটু হ্যাঁ, মীমাংসাটা হয়ে যায়, একদম, যদিও একদম, এটা এবার ঠিক লাইনে। মীমাংসার টেবিল নয়। আমি আবার বলছি যে আমরা এই ধরনের আলোচনা করি সাধারণ মানুষের কাছে গোটা বিষয়টার একটা ছবি তুলে ধরতে, কে কি মনে করছেন, কে কিভাবে বিষয়টিকে দেখছেন, রাজনৈতিক বিভিন্ন দল তারা কিভাবে এটাকে বিশ্লেষণ করছেন তাদের প্রতিনিধিরা বলবেন, বাকি সিদ্ধান্ত অবশ্যই দর্শকদের। আমি এবার মৃত্যুঞ্জয় আপনার কাছে আসি। এটা ইগোর লড়াই এবং একদিকে রাজ্যের শাসক দলের ইগো, তারাও টেড়ে ছিলেন যে আসতে হবে বিধানসভাতেই তবেই শপথ হবে। না, প্রথমত হলো রাজ্যপাল হলো ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং রাজভবনটাকে ভারতীয় জনতা এত পার্টির সরলীকরণ করে দিলে না, এই আমি বলছি বিতর্কের আর কিছুই থাকে না, আমি বলছি ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস ওটাকে বানিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি জগদীপ ধনকরের সময় দেখতে পাচ্ছি, এখনো শুভেন্দু দেখতে অধিকারী পাচ্ছি। ধর্নায় বসতে যাচ্ছেন রাজভবনের সামনে। আমি বলছি সে আর বসতেই আপনি পারে, ওটাকে পার্টি অফিস আমি একদমই পার্টি অফিস না হলে রাজ্যপাল আজকে মানে স্পিকার যখন এতদিন ধরে 1 মাসের বেশি হয়ে গেছে তারা জিতেছেন, জনপ্রতিনিধি হয়েছে, আপনি যেটা বললেন মানুষের ভোট দ্বারা নির্বাচিত হয়েছে, তাকে আপনি শপথ গ্রহণ করতে আটকে রাখবেন। কাদের কথায় রাজ্যপাল চলছে আমরা সবাই দেখতে পাচ্ছি। রাজ্যপাল চলছে ভারতীয় জনতা পার্টির কথা। ভারতীয় জনতা পার্টির কথা আমি তো বলছি সরাসরি, আপনি শুনছেন না? ভারতীয় জনতা পার্টির কথায় রাজ্যপাল চলছে। কিসের ভিত্তিতে বলছেন? একদম আজকের ঘটনা প্রমাণিত। তার কারণ এতদিন ধরে রাজ্যপাল শপথ গ্রহণ করাচ্ছে না, এক। দ্বিতীয় কথা হলো স্পিকার উপস্থিত থাকা সত্ত্বেও উনি বলছেন ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাতে হবে। এটা কি ধরনের দ্বিচারিতা? এটা উনি কি আইন জানেন না? উনি কি নিয়ম জানেন না? তার মানে নিশ্চিতভাবে মেইন পয়েন্ট মৃত্যুঞ্জয়, তার মানে ইচ্ছাকৃতভাবে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে একদম। এবং এই যে রাহুল গান্ধী বারবার বলছেন সংবিধান বিপন্ন, উনি ঠিকই বলছেন। আমি সব জায়গায় সারা ভারতবর্ষে তো আমরা লোকসভাতেও দেখছি, ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রেও দেখছি, এখানেও দেখছি, সব জায়গাতেই যে আইনকে মানে লঙ্ঘন করা হচ্ছে এটা তো আমরা দেখছি। সংবিধানকে 188 নম্বর ধারা অনুযায়ী আপনাকে বিধানসভায় স্পিকারকে মানে যারা বিধায়ক তাদের শপথ গ্রহণ করতে দিতে বাধ্য। সেখানে দাঁড়িয়ে আপনি শপথ গ্রহণ আটকে রাখছেন। আমাকে শেষ করতে দিন পার্থদা। আমি বলছি যে এইখানে দাঁড়িয়ে আজকে যখন শপথ গ্রহণ হচ্ছে স্পেশাল অধিবেশনের মাধ্যমে বিধানসভার রুল পাঠ করে স্পিকার শুনিয়েছেন যে নিয়ম মেনেই শপথ করা হয়েছে, এক। দ্বিতীয়ত আজকে যখন শপথ গ্রহণ করা হচ্ছে বিশেষ অধিবেশনে ভারতীয় জনতা পার্টির একজন ছিল না কেন? বেআইনি শপথ আপনি শুনলেন। ভারতীয় জনতা পার্টির যখন এই শপথ গ্রহণের সময় একজনও থাকছে না বিধানসভায় উপস্থিত, তাহলে বুঝতে হবে যে এই যে মিল আপনি বললেন না কি করে বুঝছো, তার মানে ভারতীয় জনতা পার্টি আলোচনায় আমি রাখবো, এটা আমাদের আলোচনায় পরের অংশে আমি রাখছি। আগে এই ব্যাপারটা, এইটার একটা ধারণা তৈরি করি যে কেন এই সিচুয়েশন, এই স্টেলমেট তৈরি হলো কেন, এটা হওয়ার কোনো কারণই ছিল না। তাহলে সংবিধান ইচ্ছাকৃতভাবে এবং ভারতীয় জনতা পার্টি বলে দিচ্ছে, আজকে থাকলো না শপথ গ্রহণের সময়, এটা প্রমাণিত তাই যে ভারতীয় জনতা পার্টি বলে দিচ্ছে রাজ্যপালকে আপনার এই অভিযোগ যে অ্যাকচুয়ালি রাজ্যপাল করলেন কিন্তু এর পেছনে কলকাঠি পুরোপুরি ভারতীয় জনতা পার্টির হাতে ছিল, এটা আপনার মূল অভিযোগ। আমি অশোক আপনার কাছে আসি। আমরা কিন্তু রাহুল গান্ধীর কাছে বারবার দেখেছি রাহুল গান্ধী সংবিধান সঙ্গে নিয়ে ঘুরছেন, তিনি পার্লামেন্টে সংবিধান হাতে নিয়ে বসে থাকছেন এবং বলছেন সংবিধানকে রক্ষা করতে হবে। সব থেকে বড় উদাহরণ তাহলে পশ্চিমবঙ্গ বিধানসভায় ছিল আপাত দৃষ্টিতে, যেখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছিল ইচ্ছাকৃতভাবে। একেবারেই তৃণমূলের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ, সেটা রাজনীতির জায়গায়, কিন্তু তৃণমূলের দুজন বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। আমি একটা কথা দিয়ে শুরুটা করি। শুভেন্দু অধিকারীর আমি বক্তব্য শুনলাম যে বলছেন বেআইনি শপথ। আমি ওই প্রসঙ্গে যদি একটু পরে আসি, আগে যদি কেন এই স্টেলমেট এই প্রশ্নে আমি আসছি, একেবারেই আসছি শুনুন না। শুভেন্দু অধিকারী বললেন বেআইনি শপথ হয়েছে, তাহলে বেআইনি কাজটা কে করেছেন? শুভেন্দু অধিকারীর মতে মাননীয় রাজ্যপালের নির্দেশে ডেপুটি স্পিকার শপথ নিয়েছেন। না ডেপুটি স্পিকার শপথ নেওয়ান, এখানেই উনি স্পিকার শপথ নিয়েছেন, মানে আমি বলতে চাইছি ডেপুটি স্পিকারকে উনি নির্দেশ দিয়েছেন শপথ নেওয়ার জন্য। তাহলে স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার কাজ করবেন। এইটাও যদি বেআইনি হয়ে থাকে এই শপথ, ডেপুটি স্পিকার পদটাকেই 2019 এবং 2024 সালে এই বিজেপি লোকসভা থেকে প্রায় অবলুপ্ত করে দিল। সংবিধান আক্রান্ত। আপনি পশ্চিমবঙ্গ বিধানসভার কথা বলছেন, আমরা ভুলে গেছি নাকি? রাজ্যপালের কার্যালয়, রাজভবনগুলিকে বিভিন্ন রাজ্যে ব্যবহার করে মহারাষ্ট্রে ভোরের আলো ফুটতে না ফুটতেই দেবেন্দ্র ফডনবিসকে ডেকে নিয়ে এসে শপথ নেওয়ানো হয়েছিল।
ভুলে যাইনি আমরা কেউ, আমরা ভুলে যাইনি কর্ণাটকের কথা। আপনি একের পর এক দেখুন, যেটা আমরা বারবার না, বলেছি। তাহলে অশোক, আপনি বলছেন যে যে পশ্চিমবঙ্গ বিধানসভায় সাম্প্রতিককালে সবচেয়ে বড় উদাহরণ পাওয়া গেল যেখানে ইচ্ছাকৃতভাবে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে, যে আশঙ্কা আপনারা বারবার করছেন যে সংবিধান বিপন্ন, না, সংবিধান শুধু বিপন্ন। এখানে নয়। আরে আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই যে এই ঘটনাটা 1 মাস ধরে হচ্ছে, রাহুল গান্ধী যে সময় সাংসদ নির্বাচিত হয়েছেন ঠিক একই সময় সায়ন্তিকা বিধায়ক নির্বাচিত হয়েছেন, রেয়াত বিধায়ক নির্বাচিত হয়েছেন একই দিনে, একদম একেবারে। রাহুল গান্ধী তিনি একটা সেশনে পার্লামেন্টের লোকসভার একটা পর্ব শেষ হয়ে গেল যেখানে তিনি বিরোধী দলনেতা হিসেবে বললেন, যেখানে তিনি আশঙ্কা প্রকাশ করলেন সংবিধান এখানে লঙ্ঘিত হচ্ছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে কোথায় কোথায় হচ্ছে তিনি বলছেন আমাকে 55 ঘন্টা জেরা করা হয়েছিল। জলজ্যান্ত উদাহরণ ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার এই ঘটনা। রাহুল গান্ধীর মুখে আমরা কেন শুনলাম না পার্লামেন্টে যে দেখুন দুজন নির্বাচিত বিধায়ক শপথ নিতে পারছে না? আমাদের আলাদাভাবে বিচ্ছিন্ন কোনো কিছু নয়। না, আমি আপনার কাছে জানতে চাইছি এত বড় উদাহরণ থাকতে রাহুল গান্ধী তাকে কেন ইডি 55 ঘন্টা জেরা করেছেন? এই প্রশ্ন তুলছে শিবের ছবি টাঙিয়ে, নানকের ছবি টাঙিয়ে, কেন তিনি এই উদাহরণ? আপনাদের শুনুন পার্থদার আগের দিনও আপনি বলেছেন, আপনি যখন প্রশ্ন করলেন উত্তর দেবো, দুটো প্রশ্নেরই আমি উত্তর দেবো। রাহুল গান্ধী বলেছেন যে কনসেন্ট্রেশন অফ পাওয়ার, কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, এই কাজগুলোর বিরোধিতা যারা করছে তাদের বিরুদ্ধে আক্রমণ নেমে আসছে, আমার উপর আক্রমণ নেমে আসছে। ওই জায়গাটায় কখনো সংবিধানের কথা আসেনি। 2 নম্বর কথাটা হচ্ছে, আপনি শিবের ছবি দেখছেন, আপনি শুধু নাটক দেখছেন। এত বড় একটা উদাহরণ থাকতে আপনি প্রশ্ন তুললেন না কেন? পার্লামেন্টে তিনি তুলতে পারতেন। আমরা সামগ্রিকভাবে বলছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা খর্ব হয়েছে এবং এটাই এদের এজেন্ডা। আপনাকে আমি বললে আপনি বলবেন ইতিহাস বলছে। আরে ভাই, লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী কমিটি গঠন করেছিল এরা সংবিধান পুনর্লিখনের জন্য। আমি আপনার অভিযোগকে অনার করে বলছি যে আপনার নেতা যিনি লোকসভায় বিরোধী দলনেতা তিনি কেন এর উল্লেখ পার্লামেন্টে করলেন না যে দুজন নির্বাচিত বিধায়ক দিনের পর দিন বসে থাকছেন ধর্নায় কিন্তু তারা শপথ নিতে পারছেন না? প্রথম কথা হলো আপনি বিধায়ককে যখন মানে শপথ গ্রহণ করতে পাঠাচ্ছেন না, সংবিধানের 188 নম্বর ধারায় পরিষ্কারভাবে উল্লেখ করা আছে একজন বিধায়ক হলে তাতে মানে তাকে শপথ গ্রহণ করতে দিতে বাধ্য। দেখুন আমি এটা এই জন্য তুলেছিলাম যেহেতু এখানে সংবিধান লঙ্ঘন হয়েছে, এত বড় একটা উদাহরণ। এটা তো ঠিক যে তৃণমূল সাংসদরাও বলেছেন ওই সেশনে, তাদের মুখেও শোনা যায়নি। কিন্তু প্রফেসর চৌধুরী, আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধান যদি কেউ ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে তাহলে তো সংবিধান সংকটে বা সাংবিধানিক সংকট তৈরি হওয়া অবশ্যম্ভাবী, আর রাজনৈতিক প্রয়োজনে একের পর এক এই ঘটনা ঘটতে থাকছে। গভর্নরের পজিশনকে মানে অপব্যবহার করা এটা ভারতীয় রাজনীতিতে প্রথম নয়। এমনকি কংগ্রেসের সময়ও বহু রাজ্য সরকারকে ভেঙে দেওয়া হয়েছে গভর্নরের পজিশন ব্যবহার করে, ওই অফিসকে ব্যবহার করে 356 ধারাকে লাগিয়ে। কিন্তু যেটা বলতে যাই, এত সত্ত্বেও ওগুলোতে পলিটিক্যাল ডিবেট ছিল, এ পক্ষে ও পক্ষে। এই ক্ষেত্রে আমি কোনো দুটো পক্ষই দেখি না। একজন নির্বাচিত হয়েছে কোন হাউসে? না বিধানসভায়। রাজভবনে তো আর তার শপথ নেওয়ার কথা নয়। আর বিধানসভার প্রধানকে স্পিকার, এতে আলাদা করে রাজ্যপালকে কোনো নির্দেশ দেওয়ার দরকার নেই। না, কিন্তু রাজভবনে শপথ গ্রহণের অনুষ্ঠান এর আগে হয়েছে না, এটা একেবারে হয়নি কখনো। সেখানে যখন the assembly is either not in functioning state or some other major controversy, নর্মাল প্রসেসে কখনো রাজভবনে হওয়ার কথা নয়, প্রথমত। দ্বিতীয়ত, রাজ্যপাল স্পিকার থাকতে ডেপুটি স্পিকারকে বলেন কি করে? ডেপুটি স্পিকার নিজেই বললেন যখন স্পিকার আছেন আমি কেন শপথ গ্রহণ করাবো? তো ইগোর প্রশ্ন যেটা মৃত্যুঞ্জয় মণিকাঞ্চন বারবার বলছেন, ইগোর লড়াই বলেই বলছেন আমি তো রাজ্যপালের মুখপাত্র হয়ে আসিনি বলে নিজেকে সেপারেট। কিন্তু পয়েন্ট, আমরা কিছুদিন আগে দেখলাম একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, একজন অবসরপ্রাপ্ত জাজ হঠাৎ করে দুটো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে গেলেন। আমি একটি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, নিজে সহ উপাচার্য ছিলাম এর আগে, আজকেও আমি আরেকটি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। এরকম কোনোদিন শুনিনি যে 15 বছরের কম শিক্ষার অভিজ্ঞতা থাকলে কাউকে উপাচার্য বানানো যায়। দেখেছি আমরা এখানে, আজকে আমরা এটা দেখছি। 1-2 জন ইলেক্টেড হয়েছেন কোন ভবনে? বিধানসভায়। আসুক, বিধানসভায় আসবে, বিধানসভার প্রধানকে স্পিকার। না, তাহলে মৃত্যুঞ্জয়ের অভিযোগটা নিয়ে আপনি কি বলবেন? মৃত্যুঞ্জয় বলছেন যে এটা পুরোপুরি বিজেপির এজেন্ডা,
এবং রাজ্যপালকে ব্যবহার করা হচ্ছে। ওটা তো ব্যবহার অনেক সময় আপনি তাহলে বলছেন এটা ও ঠিক বলছে? অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না বিজেপির কোনো লাভ হচ্ছে কিনা। এটা তো একদম ইটস ক্লিয়ার লাইক এ ডে যে কেউ ইলেক্টেড হয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে হ্যাঁ, এটাকে তোলা উচিত ছিল, যেটা আপনি বললেন লোকসভাতে, সে রাহুল গান্ধী হোক, তৃণমূলের সাংসদরা হোক, তোলা নিশ্চয়ই উচিত ছিল। যেমন 1 মাস ধরে এটা চলছে, ওটা হচ্ছিল, এটা অন্তত তৃণমূল সংসদে ওঠানো নিশ্চয়ই প্রয়োজন ছিল। আচ্ছা, আমি অশোক বা মৃত্যুঞ্জয়ের বক্তব্য শোনার আগে মণিকাঞ্চনের কাছে শুনতে চাই। মণিকাঞ্চন একটা সেফ গেম খেলার চেষ্টা করছেন, যে পরিষ্কার আমার তো রাজ্যপালের হয়ে বলার কথা না, আমি বিজেপির হয়ে বলতে এসেছি। কিন্তু এখানে এই আপনাকে যে বাউন্সারটা মৃত্যুঞ্জয় দিয়েছে মণিকাঞ্চন, যে রাজ্যপালকে অপারেট করা হচ্ছে, মূল এজেন্ডা হচ্ছে বিজেপির। দেখুন, বিষয় আমরা ভুলে গেলে হবে না, যখন তৃণমূল কংগ্রেস এখানে বিরোধী ছিল, সিপিএমের সরকার ছিল, তখন তো মমতা ব্যানার্জি বারবার রাজ্যপালে যেত। সিঙ্গুর কেসে আমরা দেখেছি রাজ্যপালের ভূমিকা কিরকম ছিল, বারবার মমতা ব্যানার্জি গিয়ে তাহলে কি তখন রাজভবনটা তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছিল? মানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে তখন ব্যবহার করেছে? না, তাদেরকে আপনি স্বীকার করছেন যে বিজেপিকে এখন ব্যবহার করছে? না, আমি বলছি, শুনুন না, বলতে দেবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এতটা বোকা নই যে আমি একদম কিছু না জেনে শুনে আপনার এখানে চলে এসেছি। আপনি তো এমন ভাবে বললেন যেন আপনার প্রশ্নের বিষয় হচ্ছে বিরোধী দল, যে কোনো রাজ্যের বিরোধী দল শাসক দলের বিরুদ্ধে কিছু বলার থাকলে রাজ্যপালকে গিয়ে জায়গায়, এটাই প্রথা হয়ে এসেছে। কংগ্রেস বারবার বলছে যে রাজ্যপাল। আমরা দেখেছি শুধুমাত্র ইন্দিরা গান্ধী এমার্জেন্সির পরে যখন উনি জিতলেন, যে অপোজিশন পার্টিরা জিতে করেনি বলে সব অপোজিশন পার্টির গভর্নমেন্টকে রিজেক্ট করেছেন। 356 দ্বারা 50 বারের বেশি ব্যবহার করেছেন তিনি। তারা আজকে এত বড় বড় কথা বলছেন যে কেন রাজ্য সংবিধান খাত্রে মে রাজ্যপালকে ব্যবহার করছে। রাজ্যপালকে ব্যবহার করা কারা শিখিয়েছে? কংগ্রেস শিখিয়েছে। কংগ্রেস কত? তাহলে কি আপনি মেনে নিচ্ছেন হ্যাঁ ব্যবহার করছে? না, কোনো ব্যবহার আপনি যেভাবে বলছেন তাহলে তো মনে হচ্ছে আমি বারবার বলছি, আমি রাজ্যপাল দিল্লি গেলেন, আমি শুধু আপনাকে রাজ্যপাল দিল্লি গেলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, সাপোর্টে সমর্থনে কথা বলছেন, তাদেরকে আমি একটু রিমাইন্ডার দিয়ে দিলাম, যে ইতিহাসটা মনে করিয়ে দিলাম যে এই রাজ্যপালকে কেমন ভাবে ইউজ করা হয়েছে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, আমি একটা কথা বলি, মণিকাঞ্চনের মনে হচ্ছে আমি আপনার সমর্থনে কথা বলছি। মণিকাঞ্চনের এই অভিযোগটাই বোঝা যাচ্ছে যে মণিকাঞ্চন কেন বলছেন অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমি বলছি যে ঘটনা ঘটেছে তাকে সমর্থন করা যায় কি? আপনিও তো পারছেন না, যার জন্য আপনি রাজ্যপাল থেকে নিজেকে সেপারেট করছেন। বলছি এটা সংবিধানের বিষয় না, এটা পুরো ইগোর বিষয়। সে এতদিন যদি রাজ্যপালের উপরে নির্ভর করেই যদি মৃত্যুঞ্জয়, আমি আপনাকে বলবার আগে শুধু আপনি একটা কথা আমি তুলতে চাই, যে আপনাদের কি রাজনৈতিকভাবে লস হয়েছে কিছু? আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেস এনজয় করেছে, গোটা এপিসোডটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। আপনার দলের মুখপাত্র বসে সাংবাদিকদের বলছেন আমরা তাহলে সোমবারের মধ্যে শপথ না হলে দিল্লির কোন হোটেলের কোন ফুটেজ নিয়ে আসবো। আমি একটা কথা বলি, যে লাভ লোকসানের চেয়ে বড় কথা যার লোকসানটা হচ্ছে সেটা হলো ওখানকার যে যার মানুষ জনগণ যাদের কাজ আটকে রয়েছে তাদের জন্য। আমি বলছি মণিকাঞ্চন বাবু, আমি উত্তর দিই। মণিকাঞ্চন বাবু যে বললেন যে মানে বিরোধী দল রাজ্যপালকে ওনার কথা অনুযায়ী, আমরা যেটা বুঝলাম, মনে হয় আপনিও সেটাই বুঝেছেন, যে রাজ্যপালের কাছে যায় ব্যবহার করতে পারে। তার মানে এই ক্ষেত্রে আচ্ছা রাজ্যপালের কাছে যায় অভিযোগ তার মানে এইখানে ভারতীয় জনতা পার্টি গিয়ে যাতে শপথ গ্রহণ না করে সেই অভিযোগটা করেছে। তার মানে উনি এটাই বলতে চাইলো যে শপথ গ্রহণ যাতে না করতে পারে সেই অভিযোগটা করেছে, এর জন্য রাজ্যপাল করেছে। আরে আপনি প্রসঙ্গের আপনার বেলায় বলবেন, আপনি প্রসঙ্গের যদি এই উত্তর দেন, তার মানে আমার কথা হচ্ছে 1 মিনিট মণিকাঞ্চন, আমার কথা হচ্ছে মৃত্যুঞ্জয়, আপনারা যদি চাইতেন এই বিতর্ক এগোতে দেব না, তাহলে আপনাদের 2 বিধায়ক রাজভবনে যেতেন, শপথ নিয়ে এসে নিজেদের। আমি এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি। প্রথম কথা হলো, নিয়ম অনুযায়ী যদি আজকে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপাল শপথ গ্রহণ যদি রাজ্যপাল করানোর ইচ্ছে হয়, ওনার যদি মনে হয় আমি শপথ বাক্য পাঠ করাবো, তাহলে উনি বিধানসভায় আসতে পারতেন, উনি বিধানসভায় যে পাঠ করাতেন, কোনো অসুবিধা নেই। উনি তো রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন। প্রথম কথা হলো বিধায়ক রাজভবনে গেলেই ঝামেলা মিটে যেত। প্রথম কথা হলো রাজভবনে কিছু ঘটনা ঘটেছে, সেখানে আমরাও কিছু অভিযোগ আছে, কিছু ছিল। আমরা রাজভবনে গিয়ে বিধায়করা শপথ গ্রহণ বিধানসভাতেই পাঠ হয়ে এসছে অতীতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কারণ ছাড়া এখানে হবে। আচ্ছা, আমি যেটা প্রথমে বলা শুরু করলাম, যেটা উজ্জ্বলবাবু আমার সাথে সেকেন্ড করলো,
যে স্পিকার উপস্থিত থাকছে, উনি যখন মানে বললেন যে ডেপুটি স্পিকারকে কি করে দেয়, এটা আপনার মনে হলো না যে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বা বলা হচ্ছে? আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার, আজকে যখন স্পিকার জিজ্ঞাসা করছেন ভবনে বিধানসভায় দাঁড়িয়ে যে আপনি আপনার বক্তব্য তুলে ধরুন, তখন উনি হাউসে বলছেন যে আমার পক্ষে রুল অনুযায়ী, বিধানসভার নিয়ম অনুযায়ী স্পিকার থাকলে আমি পাঠ করাতেই পারি না, এটা বিধানসভার রুলের বিরোধী। এটা কি রাজ্যপাল জানেন না? উনি একজন শিক্ষিত মানুষ, উনি রাজ্যপাল হয়েছেন, উনি সংবিধানটা পড়ে রাজ্যপাল হয়েছেন, আমি বিশ্বাস করি। তাহলে কার কথায় এই কাজগুলো করছে, অসাংবিধানিক কাজগুলো করছেন? তার মানে নিশ্চিতভাবে বুঝতে হবে। এবং শুভেন্দু অধিকারী এড়িয়ে গেলেন যে বিতর্ক তৈরি হয়েছে তার পলিটিক্যাল ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেসও তুলেছে। তৃণমূল কংগ্রেসও চায়নি এই সমস্যার সমাধান হোক, চেয়েছে এটা লিঙ্গার করা উচিত ছিল। আপনার কি মনে হয় না আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেস গিয়ে রাজ্যপালের ইগো স্যাটিসফাই করার জন্য বিজেপির এবং বিজেপির, আমি বলছি বিজেপির এই বিজেপি যে গিয়ে বলছে, মণিরঞ্জন বাবু বলেন বিজেপি গিয়ে বলেছে, আমি বলিনি ভাই, আর আপনি বলছেন ইগোর প্রশ্নই আমরা এবং বিজেপির যে বলেছে, আমি তো এটা বলছি, উনিও তো স্বীকার করলেন। আরে তৃণমূল কংগ্রেস কি ওই দুটো কেন্দ্রের সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের কথা ভেবেছে? আমার প্রশ্ন এটাই। যেটা ঠিক করে দেবে বিজেপি। এক মিনিট মণিরঞ্জন বাবু, আমি এক সেকেন্ড একটা লাইন বলে শেষ করে দিচ্ছি। বিজেপি যদি বলে দেয়, আমি যেটা প্রথম থেকেই বলে আসছি যে রাজ্যপালকে যে এইভাবে করাও, রাজ্যপাল তার দ্বারা পরিচালিত হচ্ছে, তাহলে মানে বিজেপি যা বলবে তৃণমূল কংগ্রেসকে মেনে নিয়ে রাজভবনে যেতে হবে। আপনি বলছেন, আপনি বলছেন যে দুজন বিধায়ক ডাং করে হাঁটতে হাঁটতে রাজভবনে চলে যাবে। প্লিজ, আমরা ছোটবেলা থেকে একটা গল্প শুনেছি যে একটি ছেলের দুটি মা দাবি করছে, তখন জাজ বললো যে মাকে কেটে দাও, এই ছেলে বাচ্চাটাকে কেটে দাও, তখন যে সত্যিকারের মা সে বলছে না না কাটতে হবে না, ওকেই দিয়ে দিন ছেলেটা, আমার ছেলেটা তো বেঁচে থাকুক। তোমরা ইলেক্টেড প্রতিনিধি, তোমরা যদি সিরিয়াস হতে জনপ্রতিনিধি, দেখ শপথ যেখানে হোক, আগে মানুষের কাজটা হোক। এক মাস তো মানুষের কাজটা হলো না, মানে তোমরা যে অসাংবিধানিক কাজ করবে, তোমরা কি অসাংবিধানিক কাজ করবে, ইলেক্টেড তোমাকে জনগণ রাজভবনে যেতে হবে কেন? রাজভবনে যেতে হবে কেন? আরে তুমি কারণ বলো। আরে তুমি একটা কারণ বলো। এক মিনিট বাকিরাও বলবেন। মণিরঞ্জন বাবু একটা লাইন বলে দিক, রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করতে হবে কেন? রাজভবন যেখানে শপথ বাক্য পাঠ এর আগে অনেকে করেছেন, মাত্র 2 জন বিধায়ক নির্বাচিত হয়েছে, এরপরে আবার 4 জন হবেন। আমি প্লিজ আমি একটু অশোক আপনার কাছে জানতে চাই যে আপনারা যখন বলছেন এই ঘটনাটা আপনাদেরও মনে হচ্ছে ঠিক হচ্ছিল না, সংবিধান অনুযায়ী হচ্ছিল না, যতটা প্রতিবাদী আমরা তৃণমূল কংগ্রেসকে এখানে দেখেছি, কংগ্রেস কি আদৌ ব্যাপারটা নিয়ে ততটা প্রতিবাদী ছিল? এবং জাতীয় স্তরে তো আমি প্রথমে প্রশ্ন করলাম যে পার্লামেন্টে এই প্রশ্ন উঠতে পারতো, কিন্তু রাজ্য স্তরেও আমরা কিন্তু কংগ্রেসকে মানে আপনারা ওই জায়গাটা মাথায় রেখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে ইন্ডিয়া জোটটা সেন্ট্রালে হয়েছে, রাজ্যে হয়নি। না এখানে ইন্ডিয়া জোট, এনডিএ জোট, সিপিএম, কংগ্রেস, তৃণমূলের কোনো ব্যাপার নেই। আপনারা যত গুলিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, আমরা সেই একই কথাটাই বলবো। আপনারা শুধু বিচ্ছিন্নভাবে এই ঘটনাটাকে দেখছেন কেন? আমরা যেটা বলছি, সংবিধানের মূল নির্যাসটাকে এরা হত্যা করতে চাইছে, এটা এদের এজেন্ডা। যে কথাটা বলতে আপনি আটকে দিলেন, সংবিধান পুনর্লিখনের কমিটি হয়েছিল লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে। সেই কমিটির সদস্য গোবিন্দাচার্য বলেছিলেন যে এই সংবিধানে ভারতীয় ঐতিহ্য প্রতিফলিত হয়নি, যেই একই কথা 1949-এ অর্গানাইজার পত্রিকাতে লেখা ছিল। এবং এই নির্বাচনের আগে এদের বিজেপির নেতা বলেছে দাঁড়িয়ে, এই ভারতবর্ষের বুকে আপ কি বার 400 পার হলে সংবিধানটাকে আমরা পরিবর্তন। দেখুন যে ঘটনাটা পশ্চিমবঙ্গ বিধানসভায় ঘটেছে, প্লিজ আমাদের একটা বিরতিতে যেতে হবে। আপনি আবার বলবেন। আমি মনুবাদের বিরুদ্ধে বলতে দেবেন না। না আপনি আবার বলবেন। মনুবাদের বিরুদ্ধে বলতে দেবেন না। সংবিধানটাকে বদলে এরা মনু সংবিধান করতে চাইছে। মনুবাদ কত সালে এসেছে? মনুবাদ কত সালে এসেছে বলুন তো? ভালোই দখল করেছে, মাথাটা ভালোই মানে কমিউনিস্ট। প্লিজ আমাদের আলোচনাটা ফোকাস থেকে সরে যাচ্ছে। দেখুন এক মিনিট মণিকাঞ্চন এক মিনিট, প্রফেসর চৌধুরী আমি আপনাকে বলার সুযোগ দেবো। একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসতে হবে। দেখুন আমাদের মূল আলোচনাটা এই জায়গা থেকে আমরা শুরু করেছিলাম যে ডেলিবারেটলি সংবিধানকে অমান্য করার চেষ্টা, এটা কেন পিছনে কোনো লার্জার কনস্পিরেসি আছে কিনা, অথবা যেটা মণিকাঞ্চন বলার চেষ্টা করছিলেন জাস্ট একটা ইগো ক্ল্যাশ। আমরা কিন্তু আস্তে আস্তে এই গভীরতম জায়গায় প্রবেশ করার জায়গায় যাচ্ছি। কিন্তু একই সঙ্গে যদি রাজ্যপাল, মানে মাননীয় রাজ্যপাল বলুন, এদিকে রাজ্য সরকার, মাননীয় স্পিকার, যদি এটা আদৌ কোথাও ইগোর ক্ল্যাশও হয়ে থাকে,
কিন্তু যখন বিজেপি বিধায়করা এই বয়কট করেন শপথ গ্রহণ, যখন বিরোধী দলনেতার পশ্চিমবঙ্গের তিনি বলেন যেটা বেআইনি শপথ নেওয়া হয়েছে, আমরা কি করতে পারি দেখাবো, কোথাও একটা মনে হয় যে বিজেপি আলটিমেটলি এই দুই নবনির্বাচিত বিধায়ককে স্বাগত জানাচ্ছেন না, কিন্তু তারা তো নির্বাচিত হয়ে এসছেন। তাহলে কেন স্বাগত জানাবেন না গণতন্ত্রের শরিক বিজেপি বিধায়করা? আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরছি। স্বাগত আরেকবার। আমরা আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় যে ছবি দেখেছি তার প্রেক্ষিতে এই আলোচনা করছি। একদম শুরুতে আমি বলেছিলাম এটা কি বিতর্কের অবসান না একগুচ্ছ নতুন বিতর্কের শুরু? কারণ খোদ রাজ্যপাল তিনি অভিযোগ করেছেন, তিনি রাষ্ট্রপতির কাছে এই ব্যাপারে চিঠি পাঠিয়েছেন যে আজকে যে শপথ গ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় তা সম্পূর্ণভাবে সংবিধান মেনে হয়নি। যে ভাষা তিনি ব্যবহার করেছেন কনস্টিটিউশনাল ট্রান্সগ্রেশন মানে ভায়োলেশন অফ ল, অর্থাৎ আইন মেনে হয়নি, কনস্টিটিউশনাল আইন লঙ্ঘন হয়েছে। কিন্তু যে প্রশ্নে আমি এই আলোচনা এবার শুরু করতে চাই দ্বিতীয় পর্বে, সেই প্রশ্ন হচ্ছে আবার মণিকাঞ্চন আপনার কাছে, যে কেন বিজেপি বিধায়করা বয়কট করলেন? কেন বিরোধী দলনেতার দাবি যেটা বেআইনি শপথ গ্রহণ, দুজন নবনির্বাচিত বিধায়ককে বিজেপি গ্রহণ করতে চাইছে না কেন? তারা তো নির্বাচনে জিতে এসছেন। দেখুন, শুভেন্দুদা যেটা বলেছেন যে রাজ্যপাল যেহেতু সাংবিধানিক প্রধান, সেই জন্য রাজ্যপাল একটা অর্ডার দিয়েছে, সেই অর্ডারটা মান্য করেনি, তাই সেই কারণে বলেছে। কোনো কিছুই তো মান্য করে না এরা, আমরা তো দেখছি রাজ্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। স্পিকার রয়েছেন বিধানসভায়, কিন্তু তা সত্ত্বেও কেন ডেপুটি স্পিকারকে দিলেন এই বিতর্কেরই তো সমাধান হয়নি, এই বিতর্কের কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরেও প্রশ্ন, যখন আলটিমেটলি যাই হোক স্পিকার তাদের শপথ গ্রহণ করালেন, তখন এই বিতর্ক থেকে বিজেপি তো নিজেকে বাইরে রাখতে পারতো। বিজেপি এই বিতর্কের মধ্যে ঢুকলো কেন একদম বিজেপি হিসেবে? না, বিজেপি শুভেন্দুদা যেটা বলেছে যে অর্ডারটা মান্য করেনি, সুতরাং এটা ঠিকমতো আইনভাবে হয়নি, এই কারণে বিজেপি এর ভেতরে সরাসরি বিজেপি হিসেবে ঢুকলো এবং আইডেন্টিফাইড হয়ে গেল রাজ্যপালের কীর্তিকলাপের সাথে, ইকুয়াল হয়ে গেল। তো সেটা বিজেপি শুড নট হ্যাভ ওন্ড আপ ইন দিস ম্যানার। রাজ্যপাল প্রথমত ডেপুটি স্পিকারকে বলে, আমি তো বুঝতেই লজিকটাই বুঝি না। স্পিকার ডেপুটি স্পিকার দুজনই রুলিং পার্টি থেকে অরিজিনালি এসছেন। এখন স্পিকার যেহেতু সিনিয়র, নর্মালি উনিই তো করবেন। তো ডেপুটি স্পিকারকে বলা, এবং উনি আবার ওখানে গিয়ে যতদূর আমি জানি স্পিকারের ডেপুটি স্পিকারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো যে ডেপুটি স্পিকার হয়তো করাবেন, কিন্তু যখন বিধানসভার ফ্লোরে গেলেন তখন ডেপুটি স্পিকার বললেন যখন সিনিয়র আছেন আমার আর করা দরকার, উনিই করুন। তো এই পুরো ব্যাপারটা একটা কমপ্লিটলি জনস্বার্থের সাথে কোনো যুক্ত নয়। মানুষের কোনো এই মুহূর্তের পশ্চিমবাংলার যে অন্যান্য অনেক রকম চ্যালেঞ্জেস আছে, মুদ্রাস্ফীতি ছাড়া অন্যান্য অনেক চ্যালেঞ্জ, সেই ক্ষেত্রে যদি বিজেপিকে আন্দোলন করতেই হয়, দেয়ার আর মেনি আদার ইস্যুস। এই সরকারের অনেক কিছু কারণ থাকতে পারে। এইখানে এই রাজ্যপালের পুরো কন্ট্রোভার্সিটাই একটা ম্যানমেড, আর্টিফিশিয়াল, আননেসেসারি, ইররিলেভেন্ট। না, আপনি যেভাবে আননেসেসারি বলছেন, আমার মনে হচ্ছে আননেসেসারি নয়, দেয়ার ওয়াজ আ স্পেসিফিক পারপাস যে জন্য এটা ক্রিয়েট করা হলো। না, বিধানসভা আছে, স্পিকার আছে, দুজন জিতে এসছে, ভেতরে এসে ও ঠিকই করবে, সিম্পল জিনিস। আমি বারবার করে বলছি এটা এদের হিডেন এজেন্ডা, এবং হিডেন এজেন্ডাটা প্রকাশ্যে বারবার করে সামনে চলে এসছে। এগুলো কোনো বিচ্ছিন্ন নিরবচ্ছিন্ন ঘটনা বলে আমরা ভাবি না, নিরবিচ্ছিন্ন ঘটনা বলে আমরা বিচার করি না। আচ্ছা, আপনি যদিও যদি রাজ্যপালের ওখানে গিয়ে মানে রাজভবনে গিয়ে করতো কি লাভ হতো? মানে আমি লাভ ক্ষতির কথা বলছি না, আসছি জায়গাটায় আসছি। খুব ভ্যালিড কোশ্চেন বলেছেন, আমি ওইটা দিয়ে শেষ করব। আপনি দেখুন, এই লোকসভায় শপথ নিতে গিয়ে বোমা, বিষ্ণু, মহেশ্বর, কালী, গুজরাট, বাংলা সবকিছু জয় বলা হয়েছে, কোনো ব্যাপার না, বলা হয়েছে, কোনো কিছুতে কোনো কেউ আপত্তি করলেন না। বলছে জয় সংবিধান যখন বলা যায়, বলছে জয় সংবিধান বলা যাবে না। ভাবতে পারেন এজেন্ডাটা কোন জায়গাটায় এদের। আমি আবার একটা কথা বলতে দিন, আপনার মাঝে বলিনি, কে বলেছে? শশী থারুর জয় সংবিধান বলেছে, সেটাকে না বলা হয়েছে বিড়লার পক্ষ থেকে, সেটাকে দীপেন্দ্র হুড্ডা অপোজ করেছে, সেটা নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এই তো না জেনে শুনে কেন আসেন মণিকাঞ্চন দা? এবার কি বলছেন? বলতে পারেন তো, তাহলে আমি চুপ করে যাই। সংবিধানকে ছিঁড়ে কুচি করে ফেলে দিয়েছেন না। আজকে পার্লামেন্টে সংবিধানের কোটা পেয়ে যাচ্ছে, সেটা বলতে পারেন না। আমাদের বলতে দিন। আর বলছেন সংবিধান। আচ্ছা, আপনার মাঝে তো বলিনি দাদা, আপনি বলতে দিন। জয় সংবিধান বলা যাবে না। আচ্ছা, পোর্ট্রেট স্পিকার সচরাচর কারা হয়ে থাকেন, কে হয়ে থাকেন?
প্রবীণতম যিনি সাংসদ কে সুরেশ ৮বারের সাংসদ, তাকে প্রোটেম স্পিকার করা হলো না। আপনি দেখুন, আপনি একের পর এক ঘটনাগুলোকে বলছি এই সরকারের, মানে আমি আগে ছেড়ে দিলাম 3.0 থেকে আমি ধরছি। সুতরাং এগুলো কোনো নিরবিচ্ছিন্ন ঘটনা বলে আমরা এইটা মনে যেটা করি না। আপনি শুনুন অশোক, আপনি যেটাকে দিল্লির পার্লামেন্টের ছবিটাকে সামনে আনছেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গের লড়াই তো এক নয়। এখানে তো পর্যুদস্ত বিজেপি, পর্যুদস্ত এবং রাজনৈতিকভাবে তাদের ঘুরে দাঁড়াতে এখন যথেষ্ট সময় লাগবে বলেই বিভিন্ন বিশ্লেষকরা বলছে। এখানে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে লাভটা কি? বাদর কি আর এমনি নাচে ওস্তাদ তার আশেপাশে? আপনি বিজেপি খুঁজছেন, আপনি শুভেন্দু অধিকারী খুঁজছেন, আপনি নরেন্দ্র মোদী খুঁজছেন। এই হিডেন এজেন্ডা ক্রিয়েটেড বাই নাগপুর, আরএসএস এর কথায় উঠছে নাচছে। এই জায়গাটা বললেই আপনাদের চিন্তা চলে যায়। এই জায়গাটায় আঘাত করলে অশোকদা এখানে নেই, সঠিক জায়গায় অশোকদা এখানে নেই, সঠিক জায়গায় অশোকদা নেই এখানে। আমি আবার বললাম সঠিক জায়গায় পার্লামেন্টের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সঠিক জায়গায় আঘাত অশোকদা করেছি। নেই, অশোকদা নেই। আপনি বলছেন বিচ্ছিন্ন, আমরা বলছি বিচ্ছিন্ন নয়। এই নিয়ে আপনি একদিন ডিবেট রাখুন, এটা বিচ্ছিন্ন ধুয়ে নয়। পরিষ্কার করে দেবো এদেরকে, আরে বাবা, ধুয়ে পরিষ্কার করে দেবো। ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক কথাটাই তো ছিল না আচ্ছা, এক সংবিধানে। মিনিট, ঢুকিয়ে দিন তো আপনারা। কোথা থেকে কোথায় এক যাচ্ছেন? মিনিট, মৃত্যুঞ্জয়, লাইনেই অশোক, থাকছে না। both of এখানে you, কি please, এখানে please, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্লিজ বলতে মৃত্যুঞ্জয়, যাবেন? প্লিজ প্লিজ বলতে প্লিজ দেবে প্লিজ, না। সবাই নষ্ট হচ্ছে, প্লিজ মৃত্যুঞ্জয়। আমি এক মিনিট, অশোক, আপনিও আপনার পারপাস ফুলফিল করার মতো করে কথা বলছেন। আজকের আলোচনায় কোথাও কোনোভাবে সংঘ আসার কথা নয়, কিন্তু আপনি নিয়ে এসছেন। হ্যাঁ, আপনার অভিযোগ হচ্ছে যা বিধানসভায় যে ছবি দেখছি তার পেছনেও সংঘের পরিকল্পনা। এটা যদি হয়, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি মৃত্যুঞ্জয়কে বলার সুযোগ দেবো। এক মিনিট আমি যেটা 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 মণিকাঞ্চনকে আমি নিয়ে বলার সুযোগ দেবো। মৃত্যুঞ্জয়, আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন, এই যে ইগোর প্রশ্নটা উঠেছিল না, কোথাও একটা গিয়ে আপনিও একজনের ইগো স্যাটিসফাই করার জন্য আমাদের বিধায়করা কি যাবেন বলে আপনি কোথাও একটা এন্ডোর্স করেছেন যে একটা ইগোর লড়াই আছে। আসলে ইগোর লড়াইটা শুধুমাত্র এই শুধু রাজ্যপাল, রাজভবন আর বিধানসভা বা নবান্নর মধ্যে নয়, এটা অজস্র জায়গায় অনভিপ্রেতভাবে আছে। যখন বিরোধী দলনেতার প্রসঙ্গে, যখন বিরোধী দলনেতাকে আমরা বলি বা বলতে শুনি যে এটা বেআইনি শপথ, কোথাও মনে হয় তিনিও ইগো থেকে বলছেন। তার প্রতি তিনি এক জায়গায় সভা করতে যাবেন, সেই সভাটা করতে দেওয়া হবে না, তার মঞ্চ খুলে দিতে হচ্ছে বাগদায় আগামী 10 তারিখ নির্বাচন। এই যে ব্যবহার করা হচ্ছে তার সঙ্গে, যেভাবে তাকে বারবার, মানে সেখানেও কোথাও একটা ব্যক্তিগত ইগো কাজ করছে। তিনি একসময় তৃণমূল কংগ্রেসের ছিলেন, আজকে তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধী নেতা। ফলে যতটা না তিনি বিজেপি নেতা হিসেবে প্রতিহত হচ্ছেন, তার থেকে অনেক বেশি তিনি প্রাক্তন তৃণমূলী হিসেবে এই ইগোর লড়াইয়ের সম্মুখীন হচ্ছেন। এত বড় প্রশ্নের আমি একটু সংক্ষেপে উত্তর দিই। বলছি যে প্রথম কথা হলো ইগোর লড়াই বলতে দুপক্ষ মিনিমাম থাকতে হয়। এখানে এক পক্ষের ইগো আছে, দ্যাট ইজ রাজ্যপাল, যদি থেকে থাকে। আমাদের কোনো ইগো নেই। তৃণমূল কংগ্রেসের এখানে কোনো ইগো নেই। তৃণমূল কংগ্রেস সংবিধান যেটা বলে সেটাকে পালন করার জন্য, সেটাকে মেনে চলার জন্য। আমার কাছে আশ্চর্যজনক মৃত্যুঞ্জয়, কেন শুভেন্দু অধিকারী এটা বেআইনি শপথ বললেন? আমি সেটা পলিটিক্যালি তার তো এই বিতর্কে ঢোকার কোনো প্রয়োজন ছিল না। প্রথম কথা হলো যে আমি শুরুতেই বলেছিলাম, আপনি বললেন সেকেন্ড পার্টে এই আলোচনাটা করবেন, আমি শুরুতেই বলেছিলাম যে বিজেপির দ্বারা পরিচালিত হয়ে রাজ্যপাল এই কাজগুলো করছে। বিজেপি বলে দিচ্ছে, আজকে সেটা প্রমাণিত। আমি আবার রিপিট করছি, প্রথমবারও বলেছিলাম যে আজকে এটা প্রমাণিত হলো যখন আমাদের দুই বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করছে, তখন বিরোধী দলের কোনো বিধায়ক নেই। আজকে আমরা যারা ইন্ডিয়া জোটের শরিক, যারা সংসদ ভবনে দাঁড়িয়ে যখন শাসক দলের প্রতিনিধিরা শপথ বাক্য পাঠ করেছে, বিরোধী দল কি ছিল না? এটা তো মানে এটা তো সৌজন্যের গণতন্ত্রের মন্দির, বিধানসভা হোক আর পার্লামেন্ট। এটা আমি তখনও বলেছি, এটা প্রমাণিত। আর যে আপনি এই বিজেপির দ্বারা পরিচালিত রাজ্যপাল এই ব্যাপারটাকে নিয়ে গেল বিজেপি চাইলো বলে, এক। দ্বিতীয় কথা হলো শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে বলছে, যেটা আপনি বললেন যেটা অসাংবিধানিক ব্যাপারটা কি? শুভেন্দু অধিকারীকে আগে উনি কি জানেন না? উনি নিজে বিধায়ক, ওনার জানা উচিত যে রাজ্যপাল যখন বলছেন, স্পিকারকে বলতে পারতেন। স্পিকার উপস্থিত বিধানসভায়, উনি ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জিকে বলছে, এই বলাটাই অসাংবিধানিক। স্পিকার উপস্থিতে যদি অনুপস্থিত থাকতেন, তাহলে উনি যদি ডেপুটি স্পিকারকে বলতেন সেটা মানা যেত। স্পিকার উপস্থিত, সেইটা উনি বলেন কি করে এটা অসাংবিধানিক? তা সত্ত্বেও আজকে বিশেষ অধিবেশন ডেকে আমাদের স্পিকার আশিস ব্যানার্জিকে যেহেতু রাজ্যপাল দায়িত্ব দিয়েছে, তার মতামত জানতে চেয়েছেন। এইটা সাংবিধানিক।
আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা সাংবিধানিক কাজ না করেছেন। তাহলে দেখুন, আমি যেটা হয়েছে যে এই সাংবিধানিক অসাংবিধানিক, আমি বলেছি এ নিয়ে কালকেই আইন কানুন অনেক আলোচনা হয়েছে, আমি রাজনীতি খোঁজার চেষ্টা করছি। আপনি বলছেন দুটো জিনিসে তো প্রমাণিত, বিজেপি বয়কট করলো। না মৃত্যুঞ্জয়, আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে বিরোধী দলনেতারও ইচ্ছা অনুযায়ী কাজ করেছেন একদমই। এবার সেইটা প্রশ্ন এবার মৃত্যুঞ্জয় আপনাকে, মণিকাঞ্চন আপনাকে বলতে হবে, কারণ সত্যি কথা বলতে কি এই লড়াইটা যদি রাজভবন ভার্সেস হয়ে থাকে তাহলে সেখানে শুভেন্দু অধিকারী পার্টি হয়ে গেলেন কেন? দেখুন, আমি তো প্রথমেই বললাম একই কথা, বারবার একই প্রশ্ন গেলে বারবার আলাদা উত্তর আমি দিতে পারবো না। শুভেন্দুদা এই কারণে বলেছে, উনি ডেপুটি স্পিকারের কথা বলেছিলেন, উনি স্পিকার দিয়ে করিয়েছেন, তাই জন্য বলেছেন। আমি এটা কোনো ইগোল, আমি প্রথম থেকে একই লাইনে বলছি। দেখুন, যে দুজন এমএলএকে আপনারা প্রশ্ন করেছেন, মিডিয়া আপনার সাংবাদিকরা প্রশ্ন করেছে, তারা বলেছে জয় পরাজয়ের ব্যাপার নেই, ভয়ের ব্যাপার নেই। আজকে 2-4 দিন ধরে আমি টিভিতে হয়তো একদম আমি একটা জিনিস মিস করছি, আমার মনে হচ্ছে এক মিনিট মৃত্যুঞ্জয়, আপনি যেভাবে প্রশ্নটার উত্তর দিচ্ছেন এত সহজ সরল উত্তর এই প্রশ্ন হতে পারে না। না কেন হতে পারে না সেটা শুনুন, জটিল করা কেন হতে পারে না শুনুন। শুভেন্দু অধিকারী শুধু এটা বলেননি যে এই শপথ গ্রহণ বেআইনি, তিনি এটাও বলেছেন যে এই শপথ গ্রহণ যদি বেআইনি হিসেবে বাতিল না হয়ে যায় তাহলে তিনি পদক্ষেপ করবেন। আমি যতদূর শুনেছি তিনি বলেছেন যে যদি এটা বাতিল না হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি। তার মানে তিনি দুজন নির্বাচিত হয়ে আসা বিধায়ককে তিনি চাইছেন না যে তারা বিধানসভায় তাদের দায়িত্ব পালন করবে। উপনির্বাচন হয়েছে, দুজন বিধায়ক হয়েছে, তাকে এমন ভাবে দেখানো হচ্ছে যেন পুরো রাজ্যে অনেক কিছু হয়ে গেছে। হয়তো আপনি দেখতেই পাবেন না এই দুজন বিধায়ককে। মমতা ব্যানার্জি আগামী দিনে বিধায়ক হয়েছে মানুষের ভোটে দিলে, উনি বলছেন যে শপথ বাক্য পাঠ করতে হবে না। ঠিক আছে, প্লিজ মণিকাঞ্চন, একজন বিধায়ক দুজন বিধায়ক একটা না, একজন বিধায়কও জনপ্রতিনিধি হিসেবে বিধানসভায় এসেছেন। তাহলে আপনি যদি পার্থদা এই কথাটা বলেন, আমরা দুদিন আগে দেখলাম যে যখন প্রাইম মিনিস্টার বলছে বিরোধীরা হো হো হা হা করছে, কোনো স্লোগানও নেই, তো সেটাও তো অন্যায় ছিল। কিন্তু যখন বিরোধী দলনেতাকে বলতে শুনি যে এটা যদি এই শপথ গ্রহণ যদি বাতিল না হয়ে যায় আমরা কি করবেন, তিনি বলেছেন সাংবিধানিক দেখবে যেটা রাজ্যপালের অর্ডারটাকে মানা হয়নি। রাজ্যপালের বিরোধী দলের কাজ কি, বিরোধী নেতার কাজ কি, সংবিধান ঠিকঠাক চলছে কিনা, ঠিকঠাক শাসক কাজ করছে কিনা, এটাই তো কাজ বিরোধীদের। তো বিরোধী শুভেন্দুদা বলেছে সাংবিধানিকভাবে উনি আইন মেনে উনি যে অর্ডারটা দিয়েছিল সেই অর্ডারটা পালন করা হয়নি, সেই অর্ডারটা দেখে কি পদক্ষেপ গ্রহণ করা যায় তারপরে গ্রহণ করবে। অসুবিধা কোথায়? ব্যাপারটা তো আমি বলছি, শুভেন্দু অধিকারী নিয়ে আমি খুব একটা বেশি আলোচনা কিছু করতে চাই না, আমি বিজেপিই ধরছি। ব্যাপারটা হচ্ছে যে বিজেপি রাজ্যপালের কার্যালয়কে ব্যবহার যে করছে বা ব্যবহার যে করার প্রবণতা তাদের আছে, এখানকার বিরোধী দলনেতার কথাতে তাই ফুটে উঠেছে, এর বাইরে অন্য কোনো কিছুর ব্যাপার নয়। আমি শুধু আরেকটা কথা বলতে চাই, পার্থদা, মণিকাঞ্চনবাবু বলেছেন বারবার করে ধর্মনিরপেক্ষতা এবং সোশ্যালিস্ট এই শব্দ দুটিকে আমরা ঢুকিয়েছি নাকি ইত্যাদি ইত্যাদি করেছি। তাই এতই যদি আপত্তি ধর্মনিরপেক্ষতা শব্দটিকে নিয়ে ওনাদের, তাহলে বিজেপির যে পার্টির আর্টিকেল, মেমোরেন্ডাম অফ আর্টিকেলটা রয়েছে, সেখানে লেখা আছে ভারতীয় জনতা পার্টি একটা সেকুলার পার্টি। শুনুন না। আচ্ছা, আমিও বুঝতে পারছি না অশোক, আপনি উনি ইন্দিরা গান্ধীকে গালাগাল দেবেন, একদিন হোক এগুলো নিয়ে, এগুলো নিয়ে ওই যে প্রসঙ্গটা উনি বলেছেন সেটাও সম্পূর্ণ আপনি আরএসএস এ গেছেন বলে হয়েছে। আমাদের আজকের আলোচনায় থাকুন না, আজকের ফোকাসে থাকুন, আজকের ফোকাসে থাকুন। প্রবলেম দিল্লি থেকে অর্ডার, এখানে টিএমসি এর এগেইনস্টে কিছু বলা যাবে না, রাখুন তো, কিছু বলা যাবে না। আপনাদের কাছ থেকে শিখতে হবে, বলুন আরে সেটিং করে আছে, শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে। বিজেপিটা আস্তে আস্তে অনেক কিছু শিখতে হবে, বিজেপি অবলুপ্ত হয়ে গেছে এই রাজ্য থেকে। এক মিনিট প্লিজ মৃত্যুঞ্জয়, এই মণিকাঞ্চন প্লিজ আমার একটা কথা শোনার চেষ্টা করুন প্লিজ। আমি চাই আজকে যখন আমরা আজকের রাজভবনের ভূমিকা, রাজ্যপালের ভূমিকা, বিধানসভার অবস্থান এইগুলো নিয়ে আলোচনা করছি, তখন আলোচনাটা এই ফোকাসে রাখা যাক। আপনাকে বলছি রাজ্যপালের দেখুন, এই যে একটা জিনিস আমি মানছি যে বিধানসভায় কংগ্রেসের কোনো প্রতিনিধিত্ব নেই। পার্থদা, আমি কার প্রতিনিধিত্ব আছে না আছে আমি যাচ্ছি না, ভোট পরবর্তী সন্ত্রাস। কারণ ভোট পরবর্তী সন্ত্রাসে হয়েছে রাজ্যে, আমরাও বলি হয়েছে। আক্রান্ত কারা হয়েছেন? বিরোধী দল, বিজেপি, কংগ্রেসও কোথাও কোথাও বলতে দিন, বিজেপি হয়েছে, কংগ্রেস হয়েছে, সিপিএম হয়েছে, অতৃণমূল যারা তারা হয়েছে, এমনকি তৃণমূলের কর্মীরাও খুন হয়েছে তৃণমূলের হাতে, এমনও ঘটনা ঘটেছে। আমার বক্তব্য, রাজ্যপাল যখন ভোট পরবর্তী সন্ত্রাস খতিয়ে দেখতে যাচ্ছেন তখন বেছে বেছে কেন বিজেপির
আক্রান্ত কর্মীদের বা নিহত কর্মীদের বাড়িতে যাচ্ছেন, অন্য কারোর বাড়িতে যাচ্ছেন না কেন? আপনি সবটাকে বারবার বলছি বিচ্ছিন্নভাবে দেখবেন না। তো আপনারা যান গভর্নরের কাছে। আরে আমরা কোথায় যাবো আপনি বলবেন? আরে আপনি আপনি কে যান, আরে বলছেন? আপনি বলবেন আমরা কোথায় যাব, তখন এটাই তর্ক হচ্ছে বিজেপি কোথায় যাবে না ঠিক করে দেবে। বলছি তো রাজ্যপালকে। আপনি কে? আপনি রাজ্যপালের উকিল বাবু? না না, রাজ্যপাল আপনি বারবার আপনি বলছেন, রাজ্যপালের উকিল মানে বাবু? দেখছেন, ই করছেন। তাহলে মাননীয় রাজ্য আপনি তৃণমূল কংগ্রেস তাহলে মাননীয় কিছু বলবে না রাজ্যপাল। দেখুন ও শুভেন্দুকেও বলবে না। হেলাসিটা বুঝুন, পাত্রদা পাত্রদাও তো শুভেন্দু। হেলাসিটা বুঝুন, তৃণমূল কংগ্রেস যা করছে ঠিক করছে। আমার প্রশ্ন হেলাসিটা একটাই, বুঝুন। তৃণমূল কংগ্রেস ঠিক করছে আমি তো? বিজেপিকে কিছু অশোক দা কোথায় ক্লিয়ার বললাম? করুন। আমি তৃণমূল বললাম কংগ্রেস যদি ঠিক করে থাকে তাহলে আপনি ঠিক বলছেন। মাননীয় রাজ্যপাল ভোট পরবর্তী সন্ত্রাস খতিয়ে দেখতে যাচ্ছেন, ওনার সেই সাংবিধানিক অধিকার আছে, কিন্তু সেই অধিকার প্রয়োগ করার সময় যদি একটা রং সামনে চলে আসে তখন কি দুয়ে দুয়ে চার করলে খুব মুশকিল হবে। এবং আমি যখন রাজ্যপালের এই প্রশ্নটা মনিকাঞ্চন তোলবার চেষ্টা করছেন যে আপনারা যে আক্রান্ত হয়েছেন সেই অভিযোগ নিয়ে আপনারা কি রাজভবনে গেছেন? আপনারা কি রাজভবনের কাছে মেমোরান্ডাম দিয়েছেন? আচ্ছা, আমি হ্যাঁ, একটা কথা অনেক বলছি। ক্ষেত্রে এক মিনিট আমি বলছি আপনাকে, চোপড়ার ঘটনায় রাজ্যপাল যেভাবে স্পন্টেনিয়াস রিয়াক্ট করলেন, কংগ্রেসের কোনো ব্যক্তি আক্রান্ত হয়েছেন এরকম শুনে রাজ্যপাল সেভাবে স্পন্টেনিয়াসলি রিয়াক্ট করেনি। দ্যাট ইজ শুধু অ্যানাদার আর্গুমেন্ট। নয়, বিজেপি বাদ দিয়ে রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল কোথাও গেলেন না। এমনকি এই যে জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন, এসটি কমিশন সব আসছে রাষ্ট্রের রাজ্যে, কিন্তু তারপরেও আমাকে অশোক বলুন, সেক্ষেত্রেও একই তারপরেও ব্যাপার। এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। রাজভবনের সামনে ধর্নায় বসছেন কে? শুভেন্দু অধিকারী। তাকে অনুমতি দেয়নি পুলিশ, তিনি গেছেন আদালতে, সেখান থেকে অনুমতি নিয়ে তিনি ধর্ণা করবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে, কিন্তু তিনি তাহলে কে গেলেন? কংগ্রেস যায়নি, কিন্তু ধর্ণা করছে গিয়ে বিজেপি নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা করেছে, তাতে যদি আইনের কোনো লঙ্ঘন হয়ে থাকে কেস হবে আলাদা। শুভেন্দু অধিকারী সভা করতো, তাতে যদি প্রশাসন কেস করতো। আমি কিন্তু মৃত্যুঞ্জয় আপনাকে প্রশ্নটা করিনি, আপনি জবাব দিচ্ছেন। আমি কংগ্রেসকে প্রশ্নটা করেছি যে আপনি বলছেন বিজেপির লোককে দেখতে যাচ্ছেন রাজ্যপাল, এটা তার রাজনৈতিক পরিচয় বহন করছে, কিন্তু তার বাড়ির সামনে ধর্নায় গিয়ে শুভেন্দু অধিকারী বসছে। আমি বলতে চেয়েছি, আমি ওই কথা বলিনি তার রাজনৈতিক পরিচয় বহন করছে, আমি বলছি বিজেপি তাঁর কার্যালয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। আমি ঠিক এই কথাটাই আপনার স্টুডিওতে বললাম, ঠিক আছে? এত পাগল বা বোকা আমি নই। এবার 2 নম্বর কথাটা হচ্ছে যে এই যে বিরোধী দলনেতার কথা আপনি বলছেন, এনার ব্যাপারে আমি সত্যি কিছু মন্তব্য করতে চাই না, কারণ ইনি কোনো মাসে বোমা, কোনো মাসে বিস্ফোরণ, কোনো মাসে এই হবে ওই হবে এই হবে, কোনো মাসে সার্কাস হবে, ডিসেম্বরে ধামাকা হবে, জানুয়ারিতে ভূমিকম্প হবে, এইসব কথাবার্তা বলে পুরো ঘেঁটে ঘ করে দিয়েছেন। মানে সাধারণ মানুষের কাছে এনার কথাবার্তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এবার উনি রাজভবনে, এইবার আসছি আসল কথায়, দেখুন উনি কেন, আইন সকলের জন্য সমান হতে বাধ্য। একটা সভা সমিতি করার অধিকার আমারও যেমন থাকবে, মনিকাঞ্চন দার থাকবে, তেমনিভাবে উজ্জ্বলবাবুরও থাকবে, তেমনিভাবে মৃত্যুনের থাকবে। এই জায়গাটা যদি খর্ব হয়, এটাও সাংবিধানিক একটা মানে রীতিনীতির বিরুদ্ধে যাচ্ছে। তাই তখন তার বিরুদ্ধে যদি যায়, সেই বিরুদ্ধে গেলে আমি আরেকটা কথা সব থেকে বেশি বিজেপি কি পাচ্ছে না রাজ্যে? বারবার অভিযোগ আসছে বিজেপি। তাহলে বিজেপির হাতে তো এত কিছু রয়েছে, রাজ্যপালের হাতে তো এত কিছু রয়েছে। এ রাজ্যে সংবিধান যদি রাজ্যপালের হাতে আছে, তিনি শপথ গ্রহণ করার ব্যাপারে তার নিজের শর্ত আরোপ করতে পারেন, তিনি তাই করেছেন। বলতে দিন অর্থাৎ আপনি প্রশ্নটা করছেন, বলতে দিন না। এ রাজ্যে যদি সংবিধান আক্রান্ত হয়, এ রাজ্যে যদি সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়ে, তাহলে যা করণীয় এই 5 জনের থেকে বেশি রাজ্যপাল জানেন যে তার কি করণীয় আছে। তা সেই অনুযায়ী কাজ উনি যদি না করেন, আর না করে এসে তার হয়ে ওকালতি যদি মনিকাঞ্চন বাবু আর শুভেন্দু বাবুরা করেন, তাহলে আমি তাদের কথা কেন শুনতে যাবো মশাই? কিন্তু আপনি যে কথাটা বলেছেন তার প্রেক্ষিতে মৃত্যুঞ্জয়ের কাছে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে আমার, যে আপনি বলুন কোথাও আপনি আর্থিক জরুরি অবস্থা, প্রতিনিধির মুখে এই অভিযোগ শুনেছি রাজ্যপাল বলারকে তৃণমূল কংগ্রেস সরকার এমন অনেক কিছু করছে, তাতে কংগ্রেস কর্মীরা ভোট পরবর্তী আবহে আক্রান্ত হওয়া থেকে শুরু করে, তাদের সাংবিধানিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়া থেকে শুরু করে, এই অভিযোগ তিনি বলছেন হচ্ছে তৃণমূল করছে, এবং সেটা সব থেকে বেশি সাফার করছে বিজেপি, সাফার করছে কংগ্রেসও। এবং যদি তাই হয়, যদি বাগদায় 10 তারিখে নির্বাচন, 6 তারিখে শুভেন্দু অধিকারী সভা করতে না পারেন, তারপরে তিনি কি মানে অত গণতন্ত্র, সংবিধান, নিয়ম কানুন, তারা নির্বাচিত হয়েছেন এসব ভাববেন? তারা একটাই এজেন্ডা হবে বিরোধিতা করো।
না, বিরোধী দলনেতা, বিরোধী দল নিশ্চিতভাবে বিরোধিতা করবে সরকারের। তিনি একটা বাগদায় জনসভা না, করলেন, তাকে আটকে দেওয়া হবে তার কেন? কোনো আটকানোর ব্যাপার নেই। প্রথম কথা হলো যে লোকসভা নির্বাচন থেকে বা 2021 সালেও একটা অ্যাপের মাধ্যমে পার্থদা, এটা যারা আমরা নির্বাচনটা কন্ডাক্ট করি আমরা সবাই জানি, এবং ভারতীয় জনতা পার্টিরও জানার কথা, না জানলে এটা দুর্ভাগ্য, যে অ্যাপের মাধ্যমে প্রশাসনের কাছে যা পাঠানো হচ্ছে এবং তার মাধ্যমে প্রশাসন সেখানে পারমিশন দিয়ে দিচ্ছে। এরকম আগামীকালই আমরা একটা সবার পারমিশন চেয়েছি মানিকতলা উপনির্বাচনের জন্য, শাসক দল হয়ে আমরা আমাদের ওয়ার্ডে 14 নম্বর ওয়ার্ডে বাগমারিতে আমাদের পারমিশন ডিনাই করা হয়েছে। তাও এইখানে আমাদের দলকে ডিনাই করেছে, আপনি গিয়ে দেখবেন বাগমারিতে। আরে সেখানে তৃণমূল কংগ্রেসের পথসভার পারমিশন রয়েছে। না, আমার কথা হলো শুভেন্দু অধিকারী, বিতর্কটা তাই। একই জায়গায় দুটো সভা কে আগে পারমিশন নিয়েছে, অ্যাপের মাধ্যমে হচ্ছে, আপনি সব দেখতে পাবেন। এই নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই 2021 সাল থেকে। রাজনীতি হচ্ছে না, রাজনীতি করার কোনো অবকাশ নেই। আপনি শাসক দল, আমরা দেখি এই যে আমাকে না বলতে দিলে মুশকিল, তুমি 15 মিনিট ধরে বলে গেলে আমাকে বলতে দিতে হবে তো। এই অ্যাপে আমরা ইলেকশনের সময় দেখেছি বিভিন্ন, আমাকে জিজ্ঞেস করেছে আমি ইলেকশনের সময় আমি একটা লাইন বলে নি, অ্যাপের মাধ্যমে টাইম নেই, অ্যাপের মাধ্যমে শাসক দল বিভিন্ন বেশি বেশি করে অ্যাপ্লিকেশন দিয়ে রাখে যাতে অন্য করতে পারে না। আচ্ছা, যদি অন্যরা না দিতে পারে মণিকঞ্জনের কথা, তাহলে তার মানে বলতে দাও না। মৃত্যুঞ্জয় বলুন, আমাদের সময় কমে আসছে। মণিকাঞ্জন যে বললো যে বেশি বেশি করে অ্যাপ্লিকেশন করে থাকে শাসক দল, তার মানে তোমাদের ব্যর্থতা সাংগঠনিক ব্যর্থতা, সেটা যে কোনো অন্য সভা, আপনিও জানেন নিশ্চয়ই বা জেনে রাখুন, অন্য যে কোনো সভা, রাজনৈতিক সভা, নির্বাচন বাদ দিয়ে সেটা আলাদা ব্যাপার, আর নির্বাচনী সভা এখন টোটালটাই অ্যাপের মাধ্যমে হচ্ছে। সেখানে শাসক দল কোনো প্রভাবিত করতে পারে না প্রশাসনকে, এইটা জানা। আমাদের হাতে সময় কম। শুভেন্দু অধিকারী চৌধুরী, আমি আপনার কাছে এক মিনিট 2-2.5 ম্যাক্সিমাম বলছি, প্লিজ মৃত্যুঞ্জয়, 2-2.5 মিনিট ম্যাক্সিমাম হাতে সময় আছে। প্রফেসর চৌধুরী, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। দেখুন, এর আগেও আমরা যখন এখানে মাননীয় জগদীপ ধনখড় ছিলেন রাজ্যপাল, তখন রাজ্যপাল বা রাজ্য রাজভবন কনফ্লিক্ট দেখেছি। এবার এখানেও এটার একটা অন্যরকম চেহারা। কিন্তু কথা হচ্ছে সামনে বাদল অধিবেশন, সেখানেও তো সেই রাজ্যপালকেই এসে অধিবেশন শুরু করতে হবে। যা পরিস্থিতি আমি দেখছি, আমার মনে হচ্ছে সবগুলো বিষয় গিয়ে প্রশ্নের মুখে পড়তে পারে, সম্ভাবনা আছে। পশ্চিমবাংলার রাজনীতিতে একটা কনফ্রন্টেশনিস্ট এক্সট্রিম সিচুয়েশন তৈরি হয়েছে এবং রাজ্যপাল সেখানে একটা প্লেয়ার হয়ে গেছে, সেটা দুঃখজনক। আপনার আগের প্রশ্নের উত্তরে, শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক সভা করতে পারছেন না, তাই নিয়ে ওনার প্রোটেস্ট করা বা ধর্ণা দেওয়া অধিকার আছে, কিন্তু যেই বিষয়ে কোনো মতেই বিজেপির কোনো লাভ লোকসানের ব্যাপার নেই, আর রাজ্যপালের এই যে মানে শপথ গ্রহণ নিয়ে সেটা নিয়ে রাজ্যপালের ওখানে হি ইজ অ্যাকচুয়ালি ইটস এ সর্ট অফ পলিটিক্যাল সুইসাইড। প্রয়োজন নেই তো, ফোকাস করুন রাজনৈতিক বিষয়। রাজ্যপাল তো আপনার রাজনৈতিক বিষয় টেকনিক্যালি নয়, এবং যেই জিনিসটা নিয়ে লড়াই সেটাকে স্পিকার অলরেডি সলভ করে দিয়েছেন। কিন্তু বিতর্কটা তো থামছে না, কারণ রাজ্যপাল নিজেই রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন যে সেটা হতে পারে, আমি আপনাকে বললাম কনস্টিটিউশনাল ট্রান্সগ্রেশন, তিনি তার চিঠিতে লিখেছেন। সে তো চিঠি লিখতেই পারেন, ও তো বিমানবাবু তো চিঠি লিখেছেন, সেটা তো পয়েন্ট চিঠি লেখাটা নয়। পয়েন্ট হচ্ছে বিজেপির কি কোনো রাজনৈতিক লাভ আছে এখানে? দুটো ইলেক্টেড প্রতিনিধিকে শপথ করানো হচ্ছে না, এটার মধ্যে কি বিজেপির কোনো লাভ আছে? মাননীয় উজ্জ্বল বাবু, এই কথাটাই আমি প্রথম থেকে শেষ অবধি বলতে চাইছি। আপনারা যেটাকে দলীয় রাজনীতির লাভ ক্ষতির অঙ্কে এখানে বিচার করছেন, আমি বলছি আরো এগিয়ে ভাবতে, এদের এজেন্ডাটাই হচ্ছে সংবিধানের পরিকাঠামোকে প্রতি মুহূর্তে ভাঙা। মানছি, কিন্তু যেখানে যেভাবে পারবে ভাঙবে, কিন্তু এটা এদের এজেন্ডা, আরএসএস এর এজেন্ডা, আমাদের হাতে সময় শেষ, বিজেপির এজেন্ডা। মানছি ওটা, কিন্তু এটা অত্যন্ত বোকা একটা ছোট একটা ইস্যু। আচ্ছা, দুটো স্পিকার ডেপুটি স্পিকার দুজনেই তৃণমূলের, ডেপুটি স্পিকারকে বলা হচ্ছে, তাহলে স্পিকার করতে অসুবিধা কি? দেখুন, আমরা এই বিতর্কে প্লিজ আমাদের হাতে সময় শেষ, এই বিতর্কে এগিয়ে লাভ নেই। তবে যে 1 মিনিট মৃত্যুঞ্জয়, বিতর্কের অবসান বলা যাচ্ছে না, টেকনিক্যালি বলা যাচ্ছে না। আশা করব একটা অবসানই হবে, কিন্তু টেকনিক্যালি বলা যাচ্ছে না এই জন্য যে রাজ্যপাল তিনি কিন্তু এখনো বলছেন যে এইভাবে যে শপথ নেওয়ানো হলো সেটা কনস্টিটিউশনাল ট্রান্সগ্রেশন, ভায়োলেশন অফ ল। আর বিরোধী দলনেতাও ব্যাপারটাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন, বা তিনিও বলছেন এটা অ্যাকসেপ্টেবল নয়। ফলে বিধানসভায় এই বিতর্ক আরও কিছুদিন থাকলে আমি আশ্চর্য হব না। আর যদি না থাকে, যেটা হওয়া উচিত, নির্বাচিত হয়ে এসছেন দুজন বিধায়ক, তারা তো নিশ্চয়ই বিধানসভায় অধিবেশনে অংশগ্রহণ করবেন বিধায়ক হিসেবে।
আমাদের নজর সেদিকে থাকবে। আজকে এখানে থামতে হবে। প্রফেসর চৌধুরী, মৃত্যুঞ্জয়, অশোক, মণিকাঞ্চন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন এই সময়, আপনারা দেখছেন NK টিভি বাংলা।